হ্যাঁ, আমাদের ক্লাসের প্রথম অংশে আমরা যে অঙ্কটা আলোচনা করছিলাম সেটা কি সবাই বুঝছেন? ভাইয়া 19.8 অঙ্কটা পরের একবার বুঝায়েন। কোনটা? যে ভাইয়া যেটাতে ওই যে 0.95 ওই যে ইমপ্রুভমেন্ট হলো ওইটা বুঝি নাই ভালো মতো। ও পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট। এটা আচ্ছা, ঠিক আছে। না, এই যে এখন যেটা বুঝলাম এটা বোঝা গেছে? এখনকারটা বুঝছি। দেখেন তারপরের আরেকটা বলা আছে যে এখানে 10 কিলোওয়াট টার্মিনাল ভোল্টেজ 220 আর্মেচার শান্ট ফিল্ড উইন্ডিং রেজিস্ট্যান্স দেওয়া আছে দুইটা। তারপরে সাম অফ দা মেকানিক্যাল কোর লস দেওয়া আছে, ক্যালকুলেট দা রেসপেক্টিভ পাওয়ার এবং এফিসিয়েন্সি। ফিল্ড কারেন্ট বলা আছে যে আপনার যেহেতু আমাদের একটা টার্মিনাল ভোল্টেজ বলা আছে, দেখেন এখানে ফিল্ড কারেন্টটা বের করছে আচ্ছা 260 আর হলো আমাদের 120 দেওয়া ছিল সেটা দিয়ে, এবং লোড কারেন্ট যে লোডের একটা যে পাওয়ার ছিল কিলোওয়াট সেটাকে আমরা ভোল্টেজ দিয়ে ভাগ করে একটা অ্যাম্পিয়ার পাইছি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের এই আর্মেচার অ্যাম্পিয়ারটা পাওয়া যাচ্ছে দুইটার যোগ করে আসছে 43 পয়েন্ট এত। তারপরে আছে ফিল্ড কপার লস, এটা কপার লস দেওয়া আছে, আর্মেচার লস দেওয়া আছে যে 0.6 ছিল সেগুলো করে আসছে আমাদের এত। তাহলে টোটাল লস চলে আসতেছে এত কিলোওয়াট। হ্যাঁ, তাহলে আমাদের পাওয়ার ইনপুট এট দা শ্যাফট, মানে আমাদের আগে তো 10 ছিল, তো 10-এর সাথে আবার এটা যোগ করছে তাহলে আসছে 11.94 কিলোওয়াট। তাহলে ইফিসিয়েন্সিটা আসছে কত? 10/11.98 কিলোওয়াটে কনভার্ট করছে, তাহলে 80.73 আসছে আমাদের ইফিসিয়েন্সি। ঠিক আছে, এটা হলো মূলত আসছে এই আর কি এই ফরম্যাটে, মানে এইখানে আপনার এইভাবে একটা কারেন্ট গেছে, এখানে একটা কারেন্ট গেছে, সেটাই একই সিস্টেম। উপরটা বুঝলে নিচেরটা বোঝা খুব একটা কঠিন কিছু না। পরে দেখেন আরেকটা অঙ্ক দেওয়া আছে, কম্পাউন্ড জেনারেটর সাপ্লাই এত আর টার্মিনাল ভোল্টেজ দেওয়া আছে, রেজিস্ট্যান্স দেওয়া আছে। দেখেন সেই অঙ্কটা এখানে হচ্ছে শান্ট রেজিস্ট্যান্স ভাগ করা হয়েছে 5, কারেন্ট ধরো দা আর্মেচার সিরিজ উইন্ডিং, তো এখানে কারেন্ট বলা ছিল 100। হ্যাঁ, তো 100-এর সাথে 5 যোগ করে হয়েছে 105। তারপরে এখানে উইন্ডিং এ একটা ভোল্টেজ ড্রপ করছে সেটা বের করা হয়েছে, তারপরে ব্রাশ ড্রপ বের করা হয়েছে, সবগুলো যোগ করে আমাদের ইএমএফটা বের করা হয়েছে। ঠিক আছে, এখানে দেখেন এইভাবে কিছু অঙ্ক এখানে দেওয়া আছে। আর্মেচার রিয়াকশন, আর্মেচার রিয়াকশনটা কি এটা কেউ বলতে পারবেন? আর্মেচার রিয়াকশনটা হলো মনে করেন যে আমরা জেনারেটর বা আমাদের মোটর যাই করি না কেন, ওর যখন আর্মেচারটা ঘোরে ওর নিজের ভিতরে আবার একটা ভোল্টেজ চলে আসে। ঠিক আছে, সেটাকে বলতেছে আর্মেচার, মানে মেইন আর্মেচারের সাথে আবার একটা ইয়া হয় মেইন ফিল্ড, যে ডিম্যাগনেটাইজ দ্য মেইন ফিল্ড, সেটা ক্রস ম্যাগনেটাইজ দ্য মেইন ফিল্ড। The effect of the magnetic field up to the armature by the armature current on the distribution or flux under main pole is called armature reaction. তারপরে আছে how to reduce the armature reaction, reduce কিভাবে করা যায়? By using compound winding, by using interpole, by high reduction pole, reduction armature flux, এরকম অনেক কিছু বলা আছে।
এখানে বেশ কিছু ছোট ছোট কোশ্চেন দেওয়া আছে। ব্যাক ইএমএফ, ব্যাক ইএমএফটা কি? When the armature of the DC motor rotate under the influence of the derived torque, armature conductor move through the magnetic field, hence EMF induced of the generator. মানে এই জেনারেটরের মধ্যে আর্মেচারের ভিতরে যে আর্মেচার রিঅ্যাকশন আর ইএমএফটা একই জিনিস আর কি। মানে এটার নিজেদের মধ্যে একটা ইনডিউস ইএমএফ হয়, এই জন্য মেইন ইনডিউসের সাথে এটা অপোজিট কাজ করে। তারপর বলছে সিগনিফিকেন্ট অফ ব্যাক ইএমএফ, ব্যাক ইএমএফ এর একটা গুরুত্ব আছে, সেটা বলছে। ব্যাক ইএমএফটা হলো যদি আমাদের যখন মোটরটা বা জেনারেটর মোটরটা চালু হয়, তখন যদি ব্যাক ইএমএফটা থাকার কারণে হয় কি যে আপনার এই আর্মেচার কারেন্টটা একটু কম হয়। কারেন্টটা যদি যেখানে ভি মাইনাস ভিবি ভাগ হলো আর, তো ভিবিটা যদি 0 হয় তাহলে ভি ভাগ আর ডাইরেক্ট চলে আসে। ম্যাগনেটিউড অফ দ্য ব্যাক ইএমএফ ডাইরেক্টলি proportional the speed of the motor. Consider load on a DC motor is suddenly reduced in case of the required torque. এখানে সেই কথাই বলছে, মূলত যদি আপনার ব্যাক ইএমএফ না থাকে তাহলে ইনডিউস কারেন্টটা বেশি হয়। ভোল্ট টর্ক ইকুয়েশন ম্যাক্সিমাম পাওয়ার, ম্যাক্সিমাম এই যারটা হলো ম্যাক্সিমাম পাওয়ারটা কখন হয়, এটা একটা ইকুয়েশন বের করার ফর্মুলা আছে। মেশিন পাওয়ার ডেভেলপড বাই দ্য মোটর আইএমইয়া, তো যখন মূলত আপনার ব্যাক ইএমএফটা আপনার ব্যাক ইএমএফ এর অর্ধেক যখন হয় তখন হলো মোটরটা বেশি হয়, যে হিন্স মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ বাই দ্য মোটর ম্যাক্সিমাম when ব্যাক ইএমএফ if the equal to the half of the applied voltage, মানে অ্যাপ্লাইড ভোল্টেজের অর্ধেক যখন ব্যাক ইএমএফটা হবে তখন এটা একটা ম্যাক্সিমাম পাওয়ার কন্ডিশন থাকে। মানে কারেন্ট কম যাবে, ইনপুট আউটপুট হিসেব করলে কারেন্ট কম যায়, বেশি পরিমাণ আউটপুট পাওয়া যাবে। ঠিক আছে, স্টার্টিং মেথড অফ দ্য ডিসি মোটর খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, অ্যাভয়েড দ্য জেনারেটর স্টার্টিং মোটরের ক্ষেত্রে লিমিট অনেক বেশি কারেন্ট যায়, সে কারণে অনেকগুলো প্রসিডিওর ইউজ করা হয়। একটা হলো 3 পয়েন্ট স্টার্টার, তারপরে 4 পয়েন্ট স্টার্টার থাকে, তারপরে থাকে আপনার এডিএস স্টার্টার, ডিসি মোটর সিরিজ স্টার্টার থাকে এরকম। এখন দেখেন এখানে একটা প্রশ্ন খুবই আসে যে হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ দ্য ডিসি মোটর ওভার দ্য এসি মোটর। এসি মোটরের তুলনায় ডিসি মোটরের কি কি ভালো দিক আছে? এসি পাওয়ার জেনারেশন যে ট্রান্সফার বললাম, মানে মূলত এসি কারেন্টের যে কিছু ব্যাড ইফেক্ট আছে সেটাও বলা হয়েছে। আবার ডিসি মোটরটার হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল হোম অ্যাপ্লিকেশন, ডিসি মোটর উইল স্টিল এক্সিস্ট ইন্ডাস্ট্রিয়াল বিকজ সাম স্পেশাল প্রপার্টিজ অফ দ্য ডিসি মেশিন হোয়ার ড্রাইভ দ্য ফেল টু অ্যাটেনশন। মানে এখানে ইন্ডাস্ট্রি ক্ষেত্রে অনেক ডিসি মোটরের অ্যাপ্লিকেশনের কথা বলা আছে। এই যে একটা কথা বলা, স্টার্টিং কারেন্টটা কেন বেশি থাকে ডিসি মোটরের, এটা ওই যে ব্যাক ইএমএফ এর যে কথাটা ছিল সেটাই বলছে, the absence of the back EMF at the time of the starting cause the armature current shoot up to about 20 টাইম নরমাল কারেন্ট। নরমালি 3-4 গুণ হয়, এখানে 20 গুণের কথা বলছে। ঠিক আছে, হোয়াট ইজ দ্য নিড ফর স্টার্টার ইন দ্য ডিসি মোটর, এখানে এটাই কথাই বলছে, যেহেতু কারেন্টটা বেশি থাকে এই কারেন্টটা রিডিউস করার জন্য এর সিরিজে রেজিস্ট্যান্স লাগানো হয় আর্মেচারের, এটা হচ্ছে আর্মেচারের ডিসি মোটরের স্টার্টারের দেখেন ডিসি মোটরের কিছু অ্যাপ্লিকেশন আমাদের বইতে আছে। শান্ট মোটরের হচ্ছে ড্রাইভিং কনস্ট্যান্ট স্পিড, তারপরে সেন্ট্রিফুগাল পাম্প, মেশিন টুলস এইগুলোর ক্ষেত্রে। সিরিজ মোটর ইলেকট্রিক্যাল ইয়েতে লাগে, র্যাপিড ট্রান্সমিট পাওয়ার, লুলি কার, ক্রেন, এরকম কিছু স্পেসিফিক আছে। আর ডিসি মোটরের জন্য এই যে একটা আপনার ক্যারেক্টারিস্টিক বা অ্যাপ্লিকেশন আছে, এটাও খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। শান্ট মোটরের ক্যারেক্টারিস্টিক হলো অ্যাপ্লাইড কনস্ট্যান্ট স্পিড, অ্যাডজাস্ট স্পিড, মিডিয়াম স্টার্টেড টর্ক, টর্কটা কম কিন্তু এর স্পিডটা হলো কনস্ট্যান্ট।
কি কি কাজ ইউজ করা যায়? সেন্ট্রিফুগাল পাম্প, মেশিন টুল, ব্লোয়ার, ফ্যান, এগুলা। তারপরে সিরিজটা হলো যে ভেরিয়েবল স্পিড হাই স্টার্টিং টর্ক। সিরিজ মোটরটা হলো স্টার্টিং টর্কটা অনেক বেশি, ঠিক আছে। এটাই যে আপনার ট্রলি, কার, ক্রেন ইত্যাদি ক্ষেত্রে ইউজ করা হয়। তারপরে হচ্ছে কমিউলেটিভ কম্পাউন্ড মোটর। এটা কিসে কাজ করে? এলিভেটর, তারপরে হেভি প্যালেন, রোলিং মিল, আইস মেশিন, প্রিন্টিং প্রেস, এয়ার কম্প্রেসার ইত্যাদি কাজে। তারপরে এটা হচ্ছে আপনাদের আমাদের যে পাওয়ার কনভার্সন যে ব্লকটা, মোটরের ইনপুট, সেখানে কপার লস, ড্রাইভিং, আর্মেচার লস, আয়রন লস, মোটরের আউটপুট। তারপরে আছে একটা ইন্ডাকশন মোটর। ইন্ডাকশন মোটরটা হচ্ছে কি আমাদের ট্রান্সফরমারের মতোই আর কি। স্লিপ অফ দ্য ইন্ডাকশন মোটর। ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে একটা স্লিপের একটা গুরুত্বপূর্ণ কথা বলা আছে। ইন্ডাকশন মোটরের অ্যাডভান্টেজ কি? সিম্পল ড্রাইভিং কনস্ট্রাকশন, রিলেটিভলি চিপ, ইন্ডাকশন মোটর রিকোয়ার লেস মেইনটেনেন্স, ইন্ডাকশন মোটর হাই এফিসিয়েন্সি, গুড পাওয়ার ফ্যাক্টর, ত্রিভুজ ইন্ডাকশন মেশিন, সেলফ স্টার্টিং। হ্যাঁ, এটা হলো সবচেয়ে বড় মেশিনটা হলো সেলফ স্টার্টিং। তারপর ডিসঅ্যাডভান্টেজটা হলো ইন্ডাকশন মোটর ইজ সিমিলার কোন স্পিড মোটর, চেঞ্জ ইজিলি, স্টার্টিং টর্ক ইনফার শান্ট মোটর, আর এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টরটা কমায় দেয়। হোয়াট ইজ দ্য রোটেটিং ট্রান্সফরমার? এটা এই এসি মোটরটাকে আবার রোটেটিং ট্রান্সফরমার বলা হয়। কেন বলা হয়? এটা হলো ইন্ডাকশন মোটর কাজ করবে ট্রান্সফরমারের যে মিউচুয়াল ইন্ডাকশনের যে ফর্মুলা আছে সেটা। Transformer secondly fixed in induction motor allowed to the rotor. Induction motor called rotating transformer. মূলত হচ্ছে এটার ফিল্ডে কারেন্ট দিলে ইন্ডাকশন মোটরের ফর্মুলায় কয়েলে কারেন্টটা পাস করে, মানে আবেশী প্রক্রিয়া। এই কারণে ট্রান্সফরমারের প্রপার্টিজ এর সাথে যায় বলে এটাকে রোটেটিং মোটর বলা হয়। তারপর আছে স্লিপটা হচ্ছে ফিল্ডের যে ফ্লাক্স আর রোটেটিং যে আর্মেচারের ফ্লাক্সের একটা গ্যাপ থাকে, সেই গ্যাপটাকে বলা হচ্ছে স্লিপ। Different motion synchronous speed at the actual speed end of the rotor is known as slip. Through express some relative revolution a second, it actually expresses as a percentage of the synchronous speed. Actually, slip is a descriptive provide মানে মূলত হচ্ছে যে synchronous speed minus actual speed ভাগ হলো synchronous speed। স্লিপ দিয়ে আমাদের অনেক অঙ্ক প্রায় আসে। দেখেন এখানে স্লিপের কিছু সূত্র আছে, এনএস, তারপরে এখানে একটা বলা আছে 12 পোলের একটা মেশিন, 3 ফেজ অল্টারনেট ড্রাইভ, স্পিড এত 500 rpm, সাপ্লাই পাওয়ার টু দা 8 pole 3 phase induction motor. If the slip of the motor at full load এত, calculate the full load speed of the motor. তাহলে এখানে ফ্রিকোয়েন্সি, সাপ্লাই ফ্রিকোয়েন্সির এটা দেওয়া আছে, তাহলে ফ্রিকোয়েন্সি বের করা গেল 12/500 ভাগ হলো 120, মানে এফ এর যে সূত্রটা আছে এফ সমান এন বাই 120, এই যে এন এর সমান 120 এফ বাই পি। তো সেখান থেকে সিনক্রোনাস স্পিডটা বের করছে, স্লিপটা এন স্পিড পাইলে অটোমেটিক স্লিপও পাওয়া যাচ্ছে। হ্যালো হ্যালো, হ্যাঁ বল। কালকে সকালে সকালে আসিস, আমার বিকালে পরীক্ষা আছে কিন্তু এই এই সোহান, তোমার মাইক্রোফোনটা বন্ধ রাখো। তাহলে 12টার মধ্যে চলে আসিস, তোর ইচ্ছা। দেখেন পাওয়ার স্টেজ অফ দ্য ইন্ডাকশন মোটর, এটা যে আগে আচ্ছা ঠিক আছে। মোটরের ইনপুট, স্টার্টার কপার লস, আয়রন লস, রোটরের কপার লস, মেকানিক্যাল লস, উইন্ডিং ফ্র্যাকশন লস,
ফাইনাল হচ্ছে রোটরের আউটপুট। ঠিক আছে, দেখেন এখানে কিছু অঙ্ক দেওয়া আছে। নর্মালি মেশিন থেকে এত বড় বড় অঙ্ক আসে না, ছোট ছোট অঙ্কই আসে। তবে এখানে একটা সূত্র দেওয়া, এটা হলো যে সূত্রের যে ক্যালকুলেশনটা কিভাবে আসে। এখানে P2 হচ্ছে আমাদের রোটর ইনপুট, তারপরে আছে পিএমটা হলো আমাদের এটা হলো মেকানিক্যাল পাওয়ার যেটা পিএম। তারপরে থাকে হলো আমাদের আই স্কয়ার আর, যেটা হচ্ছে কপার লস। ঠিক আছে, এই তিনটা মিলে একটা সূত্র আসে, সেটার ইকুয়েশনটা হলো P2 ইন্টু পিএম ইন্টু সিআর কপার লস সমান সমান হলো 1 ইন্টু 1 মাইনাস এস ইন্টু এস। এইটা দিয়ে মাঝে মাঝে ছোট ছোট অঙ্ক করা যায়। দেখেন এই অঙ্কটা আমাদের বুয়েট পরীক্ষা পিজিসিবি এবং আরপিসিএল এ আসছিল। এ মোটর হ্যাজ লস্ট 300 ওয়াট, সিলেবাসে 4.5, হাউ মাচ ইলেকট্রিক্যাল পাওয়ার ইজ কনভার্ট টু দা মেকানিক্যাল পাওয়ার। হ্যাঁ, তাহলে এখানে বলা আছে কপার লসটা আছে, ইয়াটা দেওয়া আছে। তাহলে আমাদের মেইন ইকুয়েশনটা ছিল P2 পিসিআর পিএম সমান সমান 1s ইন্টু 1 মাইনাস এস। মানে মূলত ইকুয়েশন এটাই আর কি, যে মেইন পাওয়ার থেকে যদি কপার লসটা পাওয়া যায় বাদ যায়, তাহলে মেকানিক্যাল লোড পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা নিচ্ছি হচ্ছে কপার লস মানে পিসিআরএস ইন্টু পিএম। তাহলে এখান থেকে পিসিআর দিয়ে পিএম পাওয়া যায়, পিএম এর মানটা পাওয়া যায় এখানে কত কিলো। এই আট দাগের অঙ্কটা কি বোঝা গেছে? রুল ভাই কই? ভাই আছে। এই স্লিপের অঙ্কটা কি বোঝা গেছে? এটা কিন্তু আসছে, বারবারই আসে। মেইন ইকুয়েশনটা হলো যে আমাদের রোটরের ইনপুট যে পাওয়ার, ইনপুট পাওয়ারের থেকে যদি কপার লস আই স্কয়ার আর বাদ দেওয়া হয়, ঠিক আছে, সেটা হলো, তাহলে তারপরে থাকবে হলো মেকানিক্যাল পাওয়ার। তাহলে ইকুয়েশনটা এইভাবেই নেওয়া হয় যে আপনার ইনপুট লোড তার কপার লস বাদ দিলে যে এস হলো কপার লস, তাহলে বাকি থাকলো 1 মাইনাস এস। তাহলে এই তিনটে থেকে আপনি যে কোনো দুইটা বা তিনটে নিয়ে এই অঙ্কটা করা যায়। এখানে একটা অঙ্ক দেওয়া আছে যে ইন্ডাকশন মোটরের ইনপুট হলো এত, এখানে রোটরের লস হলো 1, মেকানিক্যাল পাওয়ার কত এবং স্লিপ আছে দেওয়া আছে। তাহলে P2 সমান সমান এত পাওয়া যায়, পিএম পাওয়া যায় এইভাবে করে কিলোওয়াট, এবং রোটরের কপার লস এত ওয়াট। তাহলে রোটরের কপার লস পার ফেজ 3 ফেজে ভাগ করে। এগুলো সবই কিন্তু আমাদের যে বিএল থেরাজার বইয়ের অঙ্ক, দেখে নিতে পারেন। তারপর দেখেন এই অঙ্কটা 2000 ইজিসিবি 12 সাল, পিডিবির 15 সালে আসছে। রানিং স্লিপ দেওয়া আছে 2.5, রোটরের আউটপুট দেওয়া আছে 3 কিলোওয়াট। তাহলে এখানে আমাদের সূত্রটা হলো P2 পিসিআর দিয়ে এত, সেক্ষেত্রে আমাদের 1 মাইনাস 2 এত করে এত আসে। ঠিক আছে, ডিফারেন্স বিটুইন ইন্ডাকশন মোটর ভার্সেস সিনক্রোনাস মোটর। স্যার মেকানিক্যাল পাওয়ারটা কিভাবে পাওয়া যাচ্ছে এটা একটু আরেকবার বলুন। মেকানিক্যাল পাওয়ার মানে কি? মেকানিক্যাল পাওয়ার যেটা 1 মাইনাস এস আগের অঙ্কটাতে। না মানে আমাদের মেইন পাওয়ার হচ্ছে, মূল পাওয়ার হচ্ছে 1, ঠিক আছে, মোটরের ইনপুট হচ্ছে 1, ইনপুট পাওয়ার যেটা মানে ইলেকট্রিক পাওয়ার হলো 1। তারপরে যদি এখানে একটা লস আসছে, সেই লসটা যদি বাদ দেওয়া হয়, ঠিক আছে, সেই লসটা হলো এস। তাহলে মেকানিক্যাল মানে হলো আউটপুট, যেটা আপনার শ্যাফটে যে লোডটা পাওয়া যাবে, বুঝছেন? আচ্ছা, এই যে মেকানিক্যাল পাওয়ার ডেভেলপ ইন দা রোটর গ্রোস টর্ক। এরপরেও আর একটা লস আছে, যেটা হলো যে বেয়ারিং টেয়ারিং এর ক্ষেত্রে লস, এটাই বলছি। জি স্যার।
ইন্ডাকশন মোটরের ইনপুট স্টার্টার, আপনি তো কারেন্ট দেবেন কোথায়? স্টার্টারের কারেন্ট দেবেন, তারপরে স্টার্টারের আয়রন রে কপারের কিছু লস হবে। এই জায়গার ইন্ডাকশন যে ফর্মুলাটা হবে সেটা শিফট হয়ে রোটরে যাবে, রোটরে আবার কিছু লস হবে। হ্যাঁ, সেই লসটা বাদ দিয়ে আসবে মেকানিক্যাল, মানে যে আপনার চাকাটা যে ঘুরলো সেই লসটা, এবং চাকা ঘোরার পরে ওইখানে আবার বেয়ারিং টেয়ারিং এ কিছু লস হবে। মেকানিক্যালের পরেও আবার একটা লস আছে, সেটাই আর কি। মূলত আমরা যে মানে পিএমটা হলো যে মেকানিক্যালের যে মানে চাকা ঘুরতেছে, ঘোরার ফলে যে রোডটা পাচ্ছি আমরা সেটাই আর কি। তো দেখেন এই ইকুয়েশন ইউজ করে আমরা P2/PM মানে কি প্রথমটা এবং শেষেরটা ইউজ করছি, তাহলে এই ইকুয়েশন সলভ করে পাওয়া গেছে 1.26। এখানে তাহলে পিএমটা যদি নেওয়া হয় তাহলে অটোমেটিক গুণটুন করে এটা আসে, ঠিক আছে। তাহলে ইন্ডাকশন টর্ক, তাহলে ইনপুট ভাগ হলো আউটপুট করে টরে এরকম আসে। ইন্ডাকশন মোটর আর সিনক্রোনাস মোটরের একটা পার্থক্য আছে, এটা কি বলেন তো? সিনক্রোনাস মোটরটা কি? সিনক্রোনাস মোটরটা মূলত যেটা আমরা যে ক্যাপাসিটর ব্যাংক হিসেবে ইউজ করি, সিনক্রোনাস কন্ডেন্সার বলে, এবং যার কোনো মানে স্লিপ লস টস থাকবে না, মানে এই টাইপের এটা আছে, আমরা আরো পড়বো। এই যে এটা একটা ব্যাপার, এটা হচ্ছে ডু দ্য অটো ট্রান্সফরমার স্টার্টার 3 ফেজ ইন্ডাকশন মোটর। হ্যাঁ, এটা হলো স্টার্টার, মানে 3 ফেজ মোটরের আবার একটা স্টার্টার সিস্টেম আছে, যেহেতু প্রথমে আপনার কারেন্টটাকে কমানোর জন্য মানে স্টার ডেল্টা একটা সিস্টেম করে আর কি। এটা দেখেন, এটা বুঝতে পারলে সহজ, না বুঝতে পারলে কঠিন। এটা মেইন মোটরটা হলো আমাদের এইটা। হ্যাঁ, এইখানে এমন ভাবে একটা সিস্টেম করা হয় যে প্রথমে সাপ্লাইটা এরকম একটা সার্কিট হয়ে আসবে, সার্কিট হয়ে আসলে সেখানে আপনার আমরা যে স্টার ডেল্টা কনভার্সনটা পড়ে আসছিলাম না, মানে মূলত হচ্ছে আপনার মোটরে যদি এখানে হচ্ছে এই যে ট্রান্সফরমারে, মানে এখানে প্রথম দিকে এরকম কম থাকবে, পরের দিকে বাড়ানো থাকবে, এই টাইপের একটা ব্যাপার। এবং মোটরটা যখন স্টার্ট হয়ে যাবে তখন আর এটা লাগবে না, এটা তখন এখানে শর্ট করে দেওয়া হবে, ঠিক আছে। এটা ওপেন করে এখানে শর্ট করে দেওয়া হবে। দেখেন মোটরে আমাদের কোশ্চেন বেশি আসে না তা না, কিন্তু এখানে থিওরি আসে অনেক বেশি। থিওরিটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। মোটরের পার্টটাই আর একটু দেখাই। দেখেন আমি কিছু বুয়েটে আসছে এরকম কিছু ম্যাথ আপনাদের জন্য আলাদা করে রাখছি। মোটামুটি আপনার সিলেবাস তো বড়, সব পড়তে গেলে মাথা ঘুলাই যাবো। দেখেন এখানে যে আমরা যে লং শান্ট, শর্ট শান্ট, এগুলো তো মোটামুটি বুঝলাম, তাই না, যে কিভাবে আসলো। দেখেন এই টাইপের একটা অঙ্ক দেয়া আছে, লং শান্ট কম্পাউন্ড ওন সিরিজ, এত ভোল্টেজ এত এম্পিয়ার, এটা কিন্তু আমরা ওই জায়গা করছি ওই সময়, ঠিক আছে। তাহলে দেখেন আউটপুট ভোল্টেজ হলো এত, আউটপুট যে ইম্পিডেন্স, তারপরে টোটাল আর্মেচার সার্কিট রেজিস্ট্যান্স এটা বের করছে, তাহলে শান্টের জন্য একটা কারেন্ট বের করছে, তাহলে দুইটা যোগ করে আপনার আর্মেচার কারেন্ট পাওয়া গেছে, এবং টোটাল আর্মেচার লসটা এখানে বের করছে, তারপরে ইনপুটের সাথে এই আউটপুট লসটা যোগ করে এফিসিয়েন্সি বের করছে। পরে দেখেন একটা কোশ্চেন আছে, সিনক্রোনাস অল্টারনেটর নিড হোয়াই কন্ডিশন অফ দ্য সেফটি অফ দ্য সিনক্রোনাস অল্টারনেটর। সিনক্রোনাসের জন্য কি কি কন্ডিশন কাজ করতে, অল্টারনেটরের
সিনক্রোনাস বলতে কি মানে দুইটা মোটর জেনারেটর বা মোটর যদি একসাথে চালাতে হয় কি কি লাগে? কন্টিনিউটি অফ দ্য সার্ভিস, এফিসিয়েন্সি, মেইনটেনেন্স, রিপেয়ার, লোড গ্রাফ মিনিট লাগবে। প্যারালাল অপারেশন অফ দ্য অল্টারনেটর, তাহলে টার্মিনাল ভোল্টেজ ইনকামিং মাস্ট বি সেম, ফ্রিকোয়েন্সিও সেম হইতে হবে। তারপরে বাস বার ফ্রিকোয়েন্সি হইতে হবে। ফেজ সিকোয়েন্স শুড বি সেম, পোলারিটি মাস্ট বি সেম। কিছু কন্ডিশন দেওয়া আছে। দেখেন পরের অঙ্কটা যেটা দেওয়া আছে, এ শান্ট জেনারেটর ডেলিভারিটা এত এত ভোল্ট রেজিস্ট্যান্স শান্ট ফিল এত, ক্যালকুলেটর জেনারেটর ইএমএফ। তাহলে এই যে শান্টের কারেন্টটা বের করছে তার সাথে আমাদের মেইন কারেন্টটা যোগ করছে, তাহলে এত হইছে। তাহলে ইজির সাথে হলো টার্মিনাল ভোল্টেজ সাথে এটা যোগ করে এত পাইছে। তারপর দেখেন একটা অঙ্ক হচ্ছে সুপারলি এক্সাইটেড জেনারেটর হয়ে রানিং এত আরপিএম, সাপ্লাই এত, লোড এত, বিভিন্ন কথাবার্তা বলা আছে। তারপর ব্রাইট ড্রপের কথা বলা আছে। দেখেন আর এলটা বের করছে, ভোল্টেজ টার্মিনাল ভোল্টেজ ভাগ হলো অ্যাম্পিয়ার দিয়ে লোড, এটা একটা রেজিস্ট্যান্স পাইছে। টোটাল রেজিস্ট্যান্স যোগ করে ভাগ যোগ করে দেখেন মোটামুটি ফাইনাল একটা ইকুয়েশন দাঁড় করাইছে। The power input 3-phase motor এর এত কিলোওয়াট, স্টার্টার লস এত, ফাইন্ড দ্য মেকানিক্যাল পাওয়ার, ডেভেলপ দ্য মোটর, কপার লস মোটর উইল বি এত সিলি। এই যে দেখেন এইটাই, এখানে বলতেছে যে স্টার্টার লস, তার মানে কি স্টার্টারের রোটরের যে প্রথম ইনপুট ছিল 1, তাহলে 1 বিয়োগ গেল, সেখানে রোটর আউটপুট, তাহলে তার সাথে রোটরের ইনপুট গুণ করে পাইলট রোটরের আউটপুট। কপার লসটা হলো কি এস ইন্টু এত। মানে এই অঙ্কগুলো কিন্তু আমরা করছি, এখানে একটু অন্যভাবে করছে। তাইলে কপার লস পার ফেজে পাওয়া গেছে। এখানে দেখেন অল্টারনেটর ওপেন সার্কিট জেনারেটর এত ভোল্টেজ এত ফ্রিকোয়েন্সি, হোয়েন ফিল্ড কারেন্ট হলো এত, নেগলেক্ট দ্য সিচুয়েশন রিমাইন্ড দ্য ওপেন সার্কিট ভেল এট দ্য ফিল্ড কারেন্ট এত, তাহলে এত কারেন্টের জন্য এত কত, তাহলে এখানে হলো ফ্লাক্সটা হলো প্রফেশনাল ইনটু ফ্রিকোয়েন্সি। সেটাই করছে যে 1 E1 বা হলো E2, তাহলে E1 টা হচ্ছে ফ্লাক্স 1 ফ্লাক্স 2, পরবর্তীতে হচ্ছে 1 বাই ফ্লাক্স 1 বাই ফ্লাক্স 2 করে E2 এর মান আসছে 160 অ্যাম্পিয়ার। দেখেন এই টাইপের অঙ্ক আমরা করছি, এত শান্ট মোটর আর্মেচার রেজিস্ট্যান্স এত, আরপিএম এত, ঠিক আছে, আর্মেচার কারেন্ট এত এত করে গেছে। তাহলে এখানে ইবি যেটা হচ্ছে ভি টার্মিনাল ভোল্টেজ থেকে আমাদের এই কারেন্ট পাওয়ার দিছে। এখানে একটা জিনিস আছে, মোটর আর জেনারেটরের কিন্তু একটু পার্থক্য আছে। আমরা প্রথমে যে ইয়াটা পড়ছিলাম, আমাদের দেখেন এই অঙ্কটা ছিল হলো ডিসি জেনারেটর, হ্যাঁ, সেম অঙ্ক ডিসি মোটরের ক্ষেত্রে হইতে পারে। সেক্ষেত্রে কি হবে, তখন কিন্তু এইখানে কিন্তু ছিল জেনারেটরের ক্ষেত্রে আর্মেচার কারেন্টটা হলো বেশি, এই যে 24। আর যদি এরকম সেম একটা ডিসি জেনারেটর মোটর হয়, সেক্ষেত্রে কিন্তু এইখানে যদি এইখানে মনে করি ইনপুট 20 আসে, তাহলে এই 20টা দুই ভাগে ভাগ হবে, একটা 4-এর দিকে যাবে, একটা আর্মেচারের দিকে যাবে, তার মানে আর্মেচারটা আরো কমে যাবে। এইখানে কিন্তু সেটাই ঘটনা ঘটছে যে ইজি যে ভোল্টেজটা সেটা হলো টার্মিনাল ভোল্টেজ থেকে আরো ওই আর্মেচারের কারেন্টের কারণে আর্মেচার কয়েলের জন্য যেটা হবে সেটার থেকে একটু কম, ঠিক আছে। তাহলে আপনার আর্মেচার রেশিও আছে, আরপিএম একটা বলা আছে, তাহলে এখান থেকে ইজি 2 পাইলেন। আমাদের সূত্র হলো যে N2 সমান ইবি মানে প্যারালাল, এটা হলো সিনক্রোনাসটা মানে ভোল্টেজ বেস সমান সমান V2 বাই E2, এরকম সূত্র আছে না আমাদের, সেই সূত্র আর কি। এখান থেকে N2 এর মানটা পাওয়া যায়। এখানে দেখেন যে পাওয়ার ফ্যাক্টরের ইয়াতে পাওয়ার ফ্যাক্টর আমরা এখান থেকে পাই ঠিক আছে। টোটাল কপার লস কোর লসের অঙ্ক এখানে দেওয়া আছে, দেখেন ওই একই ফর্মুলা ইউজ করে।
দেখেন এটা বলছে যে 3 phase যত হর্স কানেক্টেড 4 pole synchronous generator has synchronous reactance এত আর্মেচার এত অনেক কিছু বলা আছে। তাহলে দেখেন অল্টারনেটরের পাওয়ারটা বের করছে, সেখানে কপার লস 3 ফেজের কপার লসটা বের করছে এত, ঠিক আছে। 3 যেটা হলো আই 300, 693 এটা হলো আমাদের কারেন্ট, ঠিক আছে। তাহলে এখান থেকে পি ইনপুটটা বের করছে এবং পি আউটপুটটা তো এখানে আছে, দুইটা ভাগ করে আপনাদের এফিসিয়েন্সিটা বের করছে। এই যে একই টাইপের অঙ্ক বারবার আসে, দেখেন এখানে একটা অঙ্ক আছে যে পাওয়ার ইনপুট রোটর এত, পোল এত, রোটর রিঅ্যাক্টিভ মোটর ফোর্স সাইকেল, ঠিক আছে। যাই হোক, এখানে এই অঙ্কগুলো মোটামুটি আপনাদের একটু প্র্যাকটিসে থাকলে খুব একটা সমস্যা হবে না। এখান থেকে নিচের দিকে একটা অঙ্ক আসে যে আমি যেটা বলছিলাম যে মোটর আর জেনারেটরের ক্ষেত্রে একটু ইয়ে আছে, এই যেখানে জেনারেটর একবার বের করছে আর এটা মোটরের ক্ষেত্রে। জেনারেটরের ক্ষেত্রে হলো কি, টার্মিনাল ভোল্টেজের সাথে আর্মেচারের কারেন্টটা যোগ হয় আর মোটরের ক্ষেত্রে বিয়োগ হয়, ঠিক আছে। তাহলে আপনার দেখেন জেনারেটরের ক্ষেত্রে আর্মেচার ভোল্টেজ মানে ইনডিউস ভোল্টেজটা হচ্ছে 230, মোটরের ক্ষেত্রে চলে গেল 210, লস আছে। এই যে দেখেন এখানে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের একটা অঙ্ক আছে, 3 ফেজ এত পাওয়ার ফ্যাক্টর এত, ক্যাপাসিটি ব্যাংক কানেক্টেড এত, চলে আসলো এত, ডিটারমাইন দ্য কেভিএ রেটিং অফ দ্য ক্যাপাসিটর ইজ। তাহলে এখানে হলো যে যেখান থেকে যেখানে গেছে, তাহলে θ1 থেকে θ2 তে গেছে, ট্যান ইনভার্স করে একবারে এই সূত্রে করা যায় এত কেভিআর। তাহলে 1 কেভিআর 2 কেভিআর 3 ফেজের জন্য ভাগ করছে 0.6। আমরা কি ট্রান্সফরমারটা আজকে পড়াবো? অনেকগুলো পড়া হয়ে গেল। মূলত আমাদের মেশিনের জন্য বিএল থ্রেজার বইটা সবার কাছে আশা করি আছে, আমার কাছে আছে, একটু কোয়ালিটি খারাপ, তারপর আমি দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপে, আশা করি সবাই পড়বেন। ভাইয়া শুরুর ম্যাথটা একটু বোঝালে ভালো হতো। ওই আমাদের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের এই ম্যাথটা, হ্যাঁ ভাইয়া এই ম্যাথটা ওই 19.8। হ্যাঁ এটা হচ্ছে মূলত বলা হয়েছে যে 10 কিলোওয়াটের হিটিং লোড আছে, 20 কেভি এর
লোড আছে, তারপর অনেক কিছু বলা আছে, ঠিক আছে? আর মূলত হচ্ছে যে সবকিছু লাগানোর পরে আমাদের ফাইনালি 0.98 পরিমাণ পাওয়ার ফ্যাক্টরটা ডেভেলপ করছে, ঠিক আছে? তাহলে এই যে যে একটা গ্যাপ আছে, মানে যে গ্যাপটুকু যে আমরা ইমপ্রুভ করছি সেটা কত, মানে ক্যাপাসিটিভ এলিমেন্ট কত লাগালে এটা হচ্ছে সেটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে দেখেও আমরা যেটা এখানে করতে পারি যে মেইনলি মেইন পাওয়ার দেওয়া আছে 20 কেভিএ। তো 20 কেভিএ টাকে কিলোওয়াটে কনভার্ট করছে, কারণ হচ্ছে এখানে বলা আছে 7 পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে, ঠিক আছে? যে হিটিং এর জন্য হচ্ছে যে 10 এর জন্য হলো পাওয়ার ফ্যাক্টর 1, আর এই ইন্ডাকটিভ যেটা আছে এর জন্য হলো 0.7। তাহলে সেখান থেকে কিলোওয়াট কনভার্ট করে এত আসছে, পাওয়ার ফ্যাক্টর আসছে এত। তাহলে এখান থেকে একটা আমরা কোয়ালিটি পাওয়ার পাইছি, রিঅ্যাক্টিভ পাওয়ার পাইছি 14 পয়েন্ট এত। তাহলে এখন আমাদের দুইটা মিলাইয়া, একটা হলো আমাদের লোড হচ্ছে 10 আর হলো 20, তাহলে হচ্ছে 24। এই যে 10 আর এই হলো 14, এখানে 14 আসলো না? তো দুটো মিলাইয়া আমাদের লোড কিলো কেভিএ হলো 24, আর কেভিআরটা হচ্ছে এখানে একটা আসছে হলো 14.28, আর একটা তো 0, ইন্ডাকটিভ 0, সেক্ষেত্রে দুটো মিলাই আসছে। তারপরে রুট টুট করে আসছে হলো 27.93। তাহলে এখান থেকে একটা কারেন্ট বের করছে এত হইছে। এখন বলতেছে যে ডিজায়ার পাওয়ার ফ্যাক্টর অফ 0.95 রিজাল্ট ইন দ্য অ্যাঙ্গেল, মানে আমরা যদি 9 ফ্যাক্টরের পরিমাণে বাড়াই, তো সেক্ষেত্রে তার জন্য আমরা অ্যাঙ্গেল পাচ্ছি হলো এত। তাই সেই অ্যাঙ্গেলটাকে আমাদের টোটাল যে কিলোওয়াটটা আছে সেইখান থেকে একটা কেভিআর বের করছে। এই যে পাওয়ার ফ্যাক্টর মানে টোটাল রিয়েল পাওয়ার ফ্যাক্টর ভাগ হলো অ্যাপারেন্ট পাওয়ার, ওটা আমাদের একটা আসছে 27 কেভিআর। 27 কেভিআরটা এই যে পি ইন্টু ট্যান থিটা, ঠিক আছে? পি ইন্টু ট্যান থিটা করে আমাদের এই পাওয়ার ফ্যাক্টরটা আসছে 7.14। এই 7.14টা হচ্ছে আমরা যে 0.9 গেলাম এই কারণে এই পরিমাণ কেভিআর আমাদের যোগ করা লাগবে, ঠিক আছে? মানে এই পরিমাণ না 0.9 এর কারণে এই পরিমাণ পাওয়ার আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ার আর কি অবশিষ্ট থাকে আর কি।